আপনার যে এরিয়াটা আগেকার রেজিমে বলতো এটা হাজী সেলিমের এরিয়া। আমি নির্বাচনে মুখী হয়েছি, তো আমার কাছে কে হাজী সেলিমের লোক কে কার লোক আমার দেখার বিষয়। সাধারণ লোকের আমার শক্তি, বিশ্বাস করবেন, আপনি যান একটু ঘুরে দেখেন। আমি ভোটের বাজারে আছি, ভোট দিবে কি না দিবে আমি বুঝতে পারি। এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা অনেক জেল কেটেছি। প্রথমে মা বোনরা সবাই একটাই দাবি, বাবা আমাদের গ্যাসটা ঠিক করে দাও। গ্যাস প্রথম 100 দিনের মধ্যে আমি গ্যাসের ব্যাপার চেষ্টা ইনশাল্লাহ করব। আমার বন্ধু বান্ধব সার্কেলটা অনেক ভালো, তারা নির্দ্বিধায় আমার সাথে যেখানেই যাইতে বলে চলে, হাটে চলে। আমরা যদি দলের কিছু সুনাম করে রেখে যেতে পারি, এই দলেরই তো লাভ। আপনি ঢাকা 7-এ ইলেকশন করছেন, কিন্তু আপনার জন্ম বেড়ে ওঠা ঢাকা 6-এ। আমাদের পুরান ঢাকা আমাদের ক্যান্ডিডেট নাই, আর যেহেতু জনাব তারেক রহমান ঢাকাই হিসাবে আমাকে দিয়েছে, আমি চেষ্টা করবো ঢাকার ঐতিহ্যগুলো আমি ধরে রাখার জন্য। আমিও ঢাকার লোকজনের সাথে যখন যাই, আয় হামগা বাড়ি মে আয়া, হামগা বাড়ি মে আয়া, উসকো বেটনে দে। আমার ব্যবসার ক্ষেত্রে আমার অ্যাসেট অনেক বিক্রি করতে হয়েছে এই কর্মীদের জন্য। আমি একটা ব্র্যান্ড আল্লাহর রহমতে কিছু এলাকা নিয়ে আমি তৈরি হয়ে গেছে, যে হামিদ ভাই আপকা ভোট इसको दिएगा 12 तारीख, दुआ करिएगा, आपका वोट मिस करिएगा नहीं, वोट मेरा के लिए चाहिएगा। अस्सलाम वालेकुम। হামিদুর রহমান হামিদ ঢাকা 7 আসনের বিএনপি মনোনীত এমপি ক্যান্ডিডেট। আমরা সবাই একটা কথা শুনে থাকি, সেটা হচ্ছে ঢাকাইয়ারা নাকি ঢাকাইয়াদের ছাড়া ভোট দিবে না। আর আমাদের হামিদ ভাইয়ের আছে একদম একটা ঢাকাইয়া নেটিভ। তার সাথে কথা বললে বোঝাই যায় তিনি তার এলাকার মানুষ এই সব কিছুকে একেবারে নিজের থেকে অন করেন। আজকের এপিসোডে আমরা হামিদ ভাইয়ের কাছ থেকে তার অনেক গল্প শুনেছি। সচরাচর খুব চুপচাপ হলেও আজকের এপিসোডে তিনি আমাদেরকে দারুণ কিছু তথ্য শেয়ার করেছেন, যেগুলো আমাদের সবার শুনতে খুবই ভালো লাগবে। তার পলিটিক্যাল ক্যারিয়ার, রাজনীতি দিয়ে তার ভাবনা, তিনি তার নিজের এলাকার মানুষ, নিজের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে কতটা হ্যাপি, কতটা স্বপ্নবাজ, আজকের এপিসোডে আমরা সেটাই জানতে পারবো। হামিদ ভাইয়ের একটা ট্রু সেলফ আজকের এপিসোডের মধ্য দিয়ে আপনাদের সামনে প্রকাশিত হবে। আমার এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনেতে একটা ক্লিক করবেন। আর আমি আশা করব আপনাদের আরও বেশি বেশি কমেন্ট এবং ফিডব্যাকের, যাতে আমি বুঝতে পারি আমি কেমন করছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের স্পেশাল এপিসোডটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হামিদুর রহমান হামিদ ভাই। আপনি এবার ঢাকা 7 আসনে ইলেকশন করছেন, ধানের শীষ প্রতীকে। এবং আমার ইন্টারভিউ আমি সবসময় বলি যে আমার বয়স কম, কিন্তু আমি আজকাল সিনিয়র পলিটিশিয়ানদের ইন্টারভিউ শুরু করেছি। সো তারই ধারাবাহিকতায় আজকে আপনি স্পিক উইথ রাশিদে, আপনাকে ওয়েলকাম আমার পডকাস্টে। ধন্যবাদ। আলাপে ঢুকবো তার আগে একটু বলি, আমি আপনার ব্যাপারে যতটা শুনেছি, আপনি সবসময় প্রতিপক্ষ বা অন্য কারোর সমালোচনা করার চাইতে কিভাবে নিজের কাজকে আরও বেশি আপগ্রেড করবেন, ভালো করবেন, সেটা নিয়ে কাজ করেন। সো আজকে আমরা ওগুলো নিয়েই কথা বলবো। আপনার রাজনৈতিক জার্নি, আপনি কিভাবে সব কিছু চিন্তা করেন, ভাবেন, আপনার অভিজ্ঞতা, সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। শুরুতে একটু জানতে চাই, যেহেতু একদম প্রথম ইলেকশন করছেন, অনুভূতিটা কেমন যাচ্ছে ব্যস্ততার সময়? টেনশনে তো যাচ্ছি, সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। অনেক অনেক বড় নির্বাচনী এলাকা, প্রায় 4,88,000 ভোট, আর 5টা থানা, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, সবার সাথে দেখা করতে হয়, সাধারণ লোকের কাছে যেতে হয়, ব্যবসায়ীদের কাছে যেতে হয়, মুরব্বীদের কাছে যেতে হয়, বিভিন্ন বাসায় মা বোনরা অপেক্ষা করে, কেউ বাইন্দা এসে দাঁড়িয়ে থাকে, দেখে আমি কেমন, কথাবার্তা কেমন। না, আপনার যে নির্বাচনী এরিয়া, ওইটা কিন্তু ঢাকার খুব ভিন্টেজ একটা পার্ট, পুরান ঢাকা। আমরা তো নতুন ঢাকার মানুষ যারা, তারা তো ওইটা নিয়ে আমাদের একটা আলাদা ফ্যাসিনেশন, এবং ওইখানের কালচার, ওয়েদার সব কিছুই আলাদা। এবং আমার মনে হয় কি, ভোটের যে আমেজটা, এটা আমাদের এখানে চেয়ে ওদের এখানে আরও বেশি। আমাদের এখানে অনেক ভালো একটা আমেজ, না গেলে বুঝতে পারবেন না। আমার মনে হয় এখন যদি যান, আপনাকে দিয়ে একটা জায়গায় নিয়ে যাব, মনে হবে কালকে ঈদের আগের দিন চাঁদ রাতে যেমন মজা হয় না, হ্যাঁ, চটপটি খাওয়াচ্ছে, পিঠা খাওয়াই, তার শীতের সময় তো এখন পিঠা, চটপটি, ফুচকা, বিরিয়ানি, এগুলি খাওয়া দাওয়া হচ্ছে। আর ভোটের জন্য কথাবার্তা চলতেছে, কেউ মিউজিক ছেড়ে গান বাজাচ্ছে, কেউ বাড়ির সামনে প্যান্ডেল সাজিয়ে রেখেছে, একটা আমেজ। এত বছর পর একটা নির্বাচনী আমেজটা যদি আপনারা কিছু কিছু জায়গা হয়তো আপনারা দেখবেন, এইখানে তো দেখা যায় না। নির্বাচনী এলাকায় যে জায়গাটা কর্মী বান্ধব আছে, ওই এলাকা যেতে হবে, আচ্ছা, তাহলে বুঝতে পারবেন আমেজ কাকে বলে।
আমার তো শুনেই আসলে যেতে ইচ্ছা করছে, যাবো ইনশাল্লাহ। সো একটু আলাপে যাই। 17 বছর তো ফ্যাসিস্ট সরকারের একটা সময় ছিল, এবং সেই সময় আপনি যেহেতু বিরোধী দলের রাজনীতি করতেন, অ্যাজ ইউজুয়াল আপনি অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন। একটু যদি অভিজ্ঞতাগুলো শুনি, কারণ এত বছর ধরে একটা অপোজিশন রাজনীতি করা এটা অনেক মানসিক শক্তির ব্যাপার। কেমন ছিল দিনগুলা? বিগত দিনে আমাদের রাজনীতি করতে গিয়ে আমার অনেক কিছু নষ্ট হয়েছে। এগুলো বলতে গেলে আবেগ আইসা পড়বে। আমি ওই জায়গাটা না গেলে আমার জন্য ভালো, কারণ অনেক কষ্ট, বলে লাভ নেই। কষ্টের জীবনযাপন অনেক করতে হয়েছে এই জায়গায়। যে জায়গায় তারেক রহমানের 17 বছর কষ্ট হচ্ছে, আমার কষ্টটা ওই জায়গাটায় কিছুই না। এই জন্য আমরা এটা আর বলতে চাই না। তারপরেও থাকে না যে মানে মানুষজন শুনতে চায় সংগ্রামের কথা, কারণ না বললে আসলে মানুষের কাছে আমরা পৌঁছায় সংগ্রাম না। করতে গিয়ে আমাদের সাংসারিক লাইফটা অনেকটা কষ্টকর হয়েছে। ছেলে, যে আমার এক ছেলে হয়তো আমার কাছ থেকে সেই ভালোবাসাটা পাইনি। আমি ম্যাক্সিমাম টাইম আমি পলাতক থাকতাম। ছেলে হিসাবে বাবার কাছে যে আবদার সেটা পাইনি। দিয়েছে, ছেলে মানুষ হয়েছে আল্লাহর রহমতে। এটার পিছনে আমার ওয়াইফের অবদান অনেক। পলিটিশিয়ানদের আসলে ফ্যামিলি থেকে যদি একটা মানে সাপোর্ট না থাকে, পলিটিশিয়ানরা পলিটিশিয়ান যথেষ্ট সাপোর্ট পেয়েছি। যেমন পেয়েছি আমার মা, ভাই, বোন, আমার ওয়াইফ সবাই সাপোর্ট করেছে। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। সুন্দর জীবন, কিন্তু একটা সাংসারিক জীবনে যেভাবে সুন্দর থাকা যায় সেটা আমার কাছে মিস করি আমি। বয়স হয়ে গেছে, এখন তার কিছু করার নাই। আর এখন যেহেতু প্রথমবার ইলেকশন করতেছেন, সবাই তো একদম হাত তুলে দোয়া করতেছে, অফকোর্স কোনো সন্দেহ নেই। আপনি একটা কাজ নিয়ে খুব সাড়া তুলেছিলেন, এটা আমরা জানতে পেরেছি, যে গুম হওয়া যে পরিবারগুলো আছে, 17 বছরে তো গুম হওয়া অনেক পরিবার ছিল, আপনি সবসময় সেই পরিবারগুলোর পাশে থেকেছেন। এবং গুম হওয়া পরিবারদের পাশে থাকা ওই কঠিন সময়ে এটা অনেক সাহসিকতার কাজ। আপনিও গুম হয়ে যেতে পারতেন, মানে এত সাহস করে কিভাবে করলেন সব কিছু? হয়েছে কি, আপনিও পলিটিক্সে যদি থাকতেন আপনিও মনে করতেন এটা কোনো ব্যাপার না। কর্মীদের পাশে থাকাটা, কর্মীদের পাশে থেকে রাজনীতি করাটা অনেক কঠিন এবং ইজি। যেমন আমি বলি, আনিসুর রহমান তালুকদার খোকন 3 মাস গুম ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এখন সে মাদারীপুর থেকে নির্বাচন করতেছে, এমপি নির্বাচন। সবাই জানতো সে গুম হয়ে গেছে, গুম হয়ে গেছে। তারা 4-5টা ছেলে ছিল, একটা ছেলে আর রিটার্ন আসে নাই, 4 জনের মতন রিটার্ন আসছে। তার ফ্যামিলি ও জানতো যে গুম হয়ে গেছে, আর আসবে না। আমরা সবাই আর কি একই জানতাম, কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান ওর জন্য যথেষ্ট করেছে, এবং দেশনেত্রী খালেদা জিয়া ওকে ফিরে আনার ব্যাপারে অনেক চেষ্টা করেছে। যাক আল্লাহর রহমতে পরে তাকে দিয়েছে। আর আমি আর গুম হওয়ার ব্যাপারে আমাকেও অনেক চেষ্টা করেছিল আনিসুর রহমান তালুকদারের কারণে। ওই যখন অ্যারেস্ট হয়েছে অনেক খুঁজছিল আমাকে, আল্লাহর রহমতে তখন আমাকে আর ধরতে পারিনি। অনেক চেষ্টা করছে, কারণ পুরান ঢাকায় ওই সময় আন্দোলনের সময় আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম। তা চিন্তা করতো যে ওকে যদি পিক করা যায় আন্দোলনটা এই জায়গায় থেমে যাবে। তা আমাদের নির্দেশ ছিল অ্যারেস্টটাকে এড়াইতে হবে, কর্মীকে ধরে রাখতে হবে। আমি সেই কাজটা করছি। কর্মী অনেক অ্যারেস্ট হয়েছে, আর যারা গুম হয়েছিল আমাদের এখানে ঢাকা 7-6 মিলানো 4 জন গুম, ওরা প্রায় 8 বছর, বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। চাইলে আমি তাদের সাক্ষাৎকার দিতে পারি। তাদেরকে বলছি, তোমার বাবা আমি জানি না আছে কি না, কিন্তু তোমার বাবার পাশাপাশি আমি চাচা হিসাবে আমি তোমার পাশে থাকবো। এবং আমাদের বিএনপি থেকেও দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়াও তাদের সবসময় খোঁজখবর রাখতো, আমাদের মাধ্যমে রাখতো, সরাসরি আবার ইনভাইট করতো কোনো অকেশনাল প্রোগ্রামে। তারা হ্যাপি যে বাবা নাই কিন্তু চাচা, এরকম একটা চাচা পেয়েছে। এখনও আমরা ক্ষমতা না আসা পর্যন্ত আমি ওই 4টা পরিবারকে এখনও দেখে রাখবো। আর জুলাই আগস্টে বেশ 3-4 জন আমাদের ওখান থেকে মারা গেছে। একটা খুব ছেলে মারা গেছে, এই ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগে। আরবার করে গ্রেন্ডিরা বাসা, তার ফ্যামিলির সাথে কালকে পরশুদিন আমার এক প্রোগ্রামে দেখা ছিল।
3-4 দিন আগে। আর আজকে দেখা হয়েছে কামরাঙ্গীরচরের এই ছেলেটা শুভ না এরকমই নাম, তার গার্জেনের সাথে আমার স্টেজে আসছে। আমি তারপর তাদেরকে দিয়ে একটা বক্তৃতা দেয় এবং দিতে বলছে, সে সুন্দর একটা বক্তৃতা দিয়েছে, খুব ভালো লাগলো। তারাও খুশি যে এই তার ছেলে মানে শহীদ হয়েছে, বাট একটা বক্তৃতা স্বাধীনতা যে কি, তার বাবার চেহারা মায়ের চেহারা আমি বুঝতে পারছি যে আমার ছেলে শহীদ হয়ে গেছে, দেশ তো স্বাধীন হয়েছে। বুঝতে পারছি। আমরা ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে তাদেরকেও দেখব। আমি এইভাবে কিছুদিন যখন ছেলে মারা গেছে ফ্যামিলির সাথে টাচে ছিলাম, বেশ কয়েকজনের টাচে ছিলাম, এখনও আছি। এলাকা এবং এলাকার ভোটারদের কথায় আসবো, তার আগে একটা ব্যাপারে একটু জানতে চাই। সেটা হচ্ছে, এটা নিয়ে আপনার ব্যাপারে বেশ আলোচনা আছে চারপাশে। অনেকে এটা বলে যে আপনি ঢাকা 7-এ ইলেকশন করছেন, কিন্তু আপনার জন্ম বেড়ে ওঠা ঢাকা 6-এ, এটা শোনা যায়। তা আমার মনে হয় আজকে আপনি ব্যাপারটা যদি একটু ক্ল্যারিফাই করতেন। আমি বলি যে এদিকে 2টা মার্ক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা 6 এটা 7, মাঝখানে রোড। ওকে, রাস্তার এপার ওপার। রাস্তার এই পার ওই পার। এবার আমি বলি আপনাকে, 7-এ হলো আমার দাদার বাড়ি, নানি বাড়ি, মানে আমাদের হিন্দি ভাষা বলে হইলা গোষ্ঠী। আচ্ছা, ঠিক আছে, আমাদের গোষ্ঠী তো ওখানে অনেক বড়। তা আমার বাবা এখানে নবপুরে এখানে ব্যবসায় বাণিজ্য তো এখানে আসছে, তখন আমার বাবা এখানে বাড়ি নেয়, ওখান থেকে এখানে চলে আসে, কিন্তু আমার দাদার বাড়িটা তো থেকেই যায়। আমরা মাঝে মধ্যে চাচাদের বাসা যাই, বেড়াই। তা এখন আমাদের যে বাবা যে মারা গেছে, দাদা দাদি মারা গেছে, মাও কিছু 3 মাস হয় মারা গেছে, তারা 2 মাস আগে আমার বড় ভাই মারা গেছে। আমাদের পারিবারিক কবরস্থান আছে ওখানে 3 পুরুষ না হইলে ওখানে কবরস্থানে মাটি দেওয়া যায় না। ওটা হলো সাত্রজ, আমাদের বাড়ির এই 100 ফিটের সামনে কবরস্থান, সবাই তো ওখানে সাহিত্য আছে। তা আমি 6 কি আর 7 কি, আমি মনে করি বিএনপি লিডার হিসাবে আমি যে কোনো জায়গার থেকে দাঁড়াতে পারি অবশ্যই, এবং এটা অনেকেই তো করতেছে। এখন 6 আর 7 এরা মনে করেন যারা বিদ্রোহ প্রার্থী ছিলেন, তারা একটা অজুহাত দাঁড় করাইছে যে উনি 6-এর না 7-এর না 6-এর। আজকে তো সবাই একসাথেই আমরা মার্চ করছি, যারা আর কি ছিল আমার, তাদের একটা আশা থাকতেই পারে, কারণ স্বাধীনতা আছে নির্বাচন করার সবার। তেমন আমি শেষ পর্যন্ত ওনাদেরকে বলছি, আপনারা চেষ্টা করেন, আমার কোনো আপত্তি না। জনাব তারেক রহমান যদি আমাকে বাদ দিয়ে আপনাদেরকে দেয়, আমি আছি, আপনাদের সাথেই আছি। একটা সুসম্পর্ক ভালোই ছিল, আমার তরফ থেকে ভালো ছিল। যখন ওনারা শেষ পর্যন্ত পাইনি, আমি তাদের বাসায় গিয়েছি, সুন্দর রিসিভ করছে আপ্যায়নের সাথে। এখন তারা আমার সাথে সুন্দর নির্বাচন করতেছে। বুঝলাম। এলাকায় আমি যেটা জানতে পেরেছি যে ইলেকশন তো করছেন, কিন্তু ইলেকশন করার আগে থেকে আপনার এলাকার ডেভেলপমেন্টে বা উন্নয়নে অনেক রকম প্রজেক্টে আপনি কাজ করেছেন। একদম গর্বের সাথে বলতে পারেন, এরকম কয়েকটা শোনা যাবে? আমি বলি, আমাদের ব্যবসায়ী বান্ধব, আমি কিছু সমিতি আছে, যে সমিতিতে ধরেন ভাই এই সমিতি অফিসটা করতে হবে, এই কাজটা করতে হবে, আমাকে ঠিক আছে আমি করে দেবো, সেটা আমি করে দিছি, বাট ডিসকাউন্ট দিছি আর কি। একটা স্বাভাবিক ব্যবসায়ী হিসাবে আপনি যে কোনো কাজ করবেন সামাজিক, সেখানে আপনিও গেলে বলবেন আচ্ছা 10 জন মিলে করি, ওই জায়গায় একটা বড় একটা অঙ্ক আমার শেয়ার করতে হয়। আর ব্যবসায়ীদের পাশে আমি সবসময় থাকি, তো যার কারণে আমার সুবিধা হয়, ব্যবসার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনার যে এরিয়াটা, এটা একটা সময় মানে আগেকার রেজিমে বলতো এটা হাজী সেলিমের এরিয়া, এবং আমি ওরকম কিছু দেখি না। আমি নির্বাচনের মুখী হয়েছি, তো আমার কাছে কে হাজী সেলিমের লোক, কে কার লোক আমার দেখার বিষয় না। আমার এই প্রশ্নটা এই জন্য ছিল, কারণ ওই সময়টাতে তো ওই এলাকার মানুষের অনেক কষ্ট ছিল, অনেক কিছুতে অনেকেই সাফারার ছিল। এটা কি আপনাকে? এটা শুধু হাজী সেলিম না, এটা সমস্ত বাংলাদেশেই তো আতঙ্ক ছিল, তাদের রাজনীতিটা ভিন্ন রূপে ছিল। আর আমরা যেটা করতেছি, আমি সাধারণ লোকের আমার শক্তি, বিশ্বাস করবেন, আপনি যান একটু ঘুরে দেখেন, একটা সাধারণ লোকের যে একটা শক্তি, ওই শক্তিটা হলো অনেক বড়।
আমি বিগত দিনে ব্যবসায়ী ইলেকশন দুইটা করেছি, ব্যবসায়ী ইলেকশন আওয়ামী লীগের পিরিয়ডে, দুটোটা আমার প্যানেল নিয়ে আসছি। আচ্ছা, আমাকে পুলিশ দিয়ে দাবড়ানো হয়েছে, আমাকে ডিস্টার্ব করা হয়েছে, তারপরেও ওই যে জনগণের একটা শক্তি আছে, আল্লাহর রহমতে আমি প্যানেল পাস করে নিয়ে আসছি। এটা আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে কনফিডেন্স। কারণ আমি ভোটের বাজারে আছি, ভোট দিবে কি না দিবে আমি বুঝতে পারি। এটা ঠিক। আপনি হয়তো আমি এখন চলে আসছি, আমার যদি এখন কোনো প্রোগ্রাম থাকতো, অনেক প্রোগ্রাম 3 ঘন্টা 4 ঘন্টা লেট হয়, কিন্তু লোকজন বসেই থাকে। আজকে আমি 2 জায়গায় ক্ষমা চাইতে হয়েছি, মহিলারও বসে আছে 2 জায়গায়, কিন্তু আমি টাইম মতো যেতে পারিনি। সকাল থেকে আমার কিছু কাজ ছিল, যাওয়ার কথা ছিল, 11টায় গেছি, 2টায়, পরে আমি ট্রলার নিয়ে গেছি, তারপরে লোক বসেই আছে। তা ভালোবাসা যদি না পাই বা আগ্রহ যদি না থাকে, তাহলে তো জনগণ থাকবে না, এদেরকে পয়সা দিয়ে আনা যাবে না, স্ব ইচ্ছা তারা বসে থাকে। ঠিক। আমি একটু আপনার রাজনৈতিক ক্যারিয়ারের বাইরে আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি একজন ব্যবসায়ী, জি এবং আমরা যারা ইয়াং জেনারেশন আছি আপনাদের মতো ব্যবসায়ী দেখলে খুব মোটিভেটেড হই, জি। যে আমরা যেহেতু নতুন প্রজন্ম ব্যবসা শুরু করতে চাই, আপনাদের মতন অভিজ্ঞ ব্যবসায়ী দেখলে আমরা সবসময় অ্যাডভাইস দিতে অবশ্যই চাই। অবশ্যই। আপনি কি একটু বলবেন আপনার ব্যবসার শুরুটা কি নিয়েছিল ওই সময়ের গল্প? আমি ব্যবসার শুরুটা করি, আমার এক বড় ভাই ছিল বাতেন সাহেব, নবপুর একজন ব্যবসায়ী। হুম। আমি বলছি ভাইয়া আমি তো ব্যবসা করতে চাই, আবার পুঁজি তো কম, ঠিক আছে আমি তোমাকে সাপোর্ট করব। তখন অকশনে, আমাদের বাংলাদেশ এগ্রিকালচারের অকশনে কিছু মাল কিনি, মাল কিনে আমি দোকানে এটা নিয়ে আসি, আনার পর উনি আবার আমাকে হেল্প করে বিক্রি করার ভাবে। এই আস্তে আস্তে তারপরে ব্যাংকের, জনতা ব্যাংকে একজন ম্যানেজার ছিল সিরাজ সাহেব, উনি মারা গেছেন। আমার মায়ের বাড়ি বন্ধক রেখে তখন আমি ব্যাংক থেকে টাকা নিই, বললো এই টাকা একসময় দেখবেন 2-2.5 কোটি টাকা হবে ইনশাল্লাহ, তাই হয়েছে। সিসি লোন আর কি। এরকম অনেক ব্যবসা করতে গিয়ে লোন নিতে হয়, নাইলে তো আমি স্টাবলিশ হতে পারবো না। আজকালের মতো অনেক অনেক আলহামদুলিল্লাহ। এখন যারা ধরেন, এটা একটু রাজনীতির বাইরে একটা কোয়েশ্চেন জানার জন্য, এখন যারা ধরেন ব্যবসা শুরু করতে চায়, অনেকে ভয় পায়, রিস্ক নিতে চায় না, না, ভয়ের সাহস পায় কিছু না, নাই। আপনি একটু 2-3টা অ্যাডভাইস দিয়ে দেন। আমি একটা অ্যাডভাইস দেবো, আপনার মাধ্যমে অ্যাডভাইস দেবো। এই কাপে কি আছে? পানি আছে। আপনার থেকে এই কাপটা পানি সহ ধার নিলাম, আপনাকে বললাম বিকালে এই কাপটা আমি পানি সহ দিয়ে আসবো, আপনি বিকালে যদি না পারেন আপনি হাজির হবেন। ভাই আমি তো বিকালে কাপটা নিয়ে আসতে পারিনি, আমাকে কি আর একটু সময় দেওয়া যাবে? ব্যবসার পুঁজি হলো জবান, আর ঢাকাইয়া ভাষা বলে জবান। কমিটমেন্ট ঠিক থাকবে, আপনার ব্যবসা করার কোনো ব্যাপার না। 100 টাকার জিনিস, 1000 টাকার জিনিস, 1 লাখ টাকার জিনিস বাকি পাবেন, অনেক বাকি পাবেন যদি আপনার কমিটমেন্ট ঠিক থাকে। কারণ ব্যবসায়ীরা দেখে উনি কমিটমেন্ট ঠিক, যাও রান করো। আর যদি দেখে যে সকালেরটা বিকাল, বিকালেরটা সকাল, তাহলে আপনার সাথে ব্যবসা করবে না। ব্যবসা করতে আপনি যদি আপনি আরেকটা কথা বলি, ধরেন আপনি পড়ালেখা করছেন, আপনার একটা অভিজ্ঞতা আছে, হুট করে একটা ব্যবসা যায় বসলে হবে না, ব্যবসাটা জানতে হবে, শিখতে হবে। হয় বাবা নাহলে দাদার ব্যবসা আছে, ওখানে যে প্রতিষ্ঠানে বসেন। আর যদি মনে করেন সেটাতে না গেলেন, চাকরি করেন, চাকরি করেন, লজ্জার কিছু নাই তো। চাকরি করেন, অভিজ্ঞতা নেন, তারপরে আপনি ব্যবসা নামেন। কিন্তু হুট করে কারোর কথায় পরামর্শ আপনি ব্যবসা করতে গেলে দেখা যাবে আপনি লস করছেন, বা অভিজ্ঞতা নাই, আপনি বুঝতে পারেননি, আপনি না বুঝে একটা মাল বাইরের থেকে আনাইলেন, দেখা গেল এটা মার্কেটিং করতে পারলেন না। আইডিয়াটা আগে দেবেন। আপনি একটা দোকানে, এটা হলো নবপুরের দোকানের কথা বলি, ব্যবসা কিন্তু হাজার হাজার ব্যবসা আছে, হাজার হাজার ব্যবসা আছে, অনেক রকম ব্যবসা আছে। আপনি কম্পিউটারে বসেও এখন আপনি অনেক ব্যবসা করতে পারেন, ঘরে বসেই করতে পারেন, আর্ন করতে পারবেন। কিন্তু আর যদি নবপুরের ব্যবসা বা চকের ব্যবসা যদি করেন, তাহলে ওখানে একটা অভিজ্ঞতার ব্যাপার দরকার আছে, নাহলে আপনি হুট করে ব্যবসা করতে হয়। আপনি একটা দোকান কোনো রকম ভাড়া নেন, চাকরি করার পর, অভিজ্ঞতা হওয়ার পর, অল্প পুঁজিতে আপনি যদি কমিটমেন্ট ঠিক থাকে, তাহলে আপনি রান করতে পারবেন। আমি আমার ব্যবসার ক্ষেত্রে, আমি কিছু বড় ভাই আমাকে অনেক সহযোগিতা করছে ব্যবসার ক্ষেত্রে, ডিউ টু আমার কমিটমেন্ট, বাহ, ডিউ টু, আর কিছুই না। দিন এটা এটাই, রাত এটা এটাই, কথার দাম থাকতে হবে, এক কথায়। কথা দাম থাকতে হবে।
তারপরে ব্যবসা থেকে পলিটিক্সে আসলেন। ধরেন পলিটিক্সে আমার আমি দুইটাই চালাইছি। দুইটা চালাইছেন। পলিটিক্সের শুরুটা কত বছর বয়সে, একদম শুরুটা? কত হবে, 18-20। 18-20। ব্যবসা কি তার আগে শুরু? না, ব্যবসা পরে। আচ্ছা, আগে পলিটিক্স। আগে কত সালের দিকে হবে এটা? হ্যাঁ, 18-20 হবে। মানে আপনার বয়স যখন 18-20, এটা কত? মানে আমি মিছিলে যেতাম তখন। আচ্ছা, মিছিল 86 সালে। 87-তে মিছিলে যেতাম তখন। ওই অত পোস্ট দেয় 90-এর দিকে আমরা ছাত্র দলে ঢুকে ইনকাম। আচ্ছা, সো ওই সময়টাতে তো আমাদের দেশে রাজনীতির একটা অন্যরকম সময় ছিল। আরে 90-এর আন্দোলনে আমাদের ইতিহাস আছে অনেক। একটু শুনি না 90-এর গল্প। আমরা ওই গল্প এখন একটু শর্ট করে আপনার মনে থাকা ইনসিডেন্ট, কারণ 90টা তো আপনি চোখের সামনে দেখছেন। আমরা 90-এ অনেক ইতিহাস আছে। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা অনেক জেল কেটেছি। তখন জেল খাটলে ডিটেনশন দিত আর কি, দেখা করা যেত না, গার্জেনরা দেখা করতে পারতো না। তখন আমাদের মারা অনেক কষ্ট করেছে, জেলখানে গেটে যায় বসে থাকতো, খাওয়া দাওয়া নিয়ে কোর্টে এসে বসে থাকতো। মানে অনেক কষ্ট। রাজনীতির জীবনে বলতে গেলে অনেক কষ্ট করে আমরা আজকে এই পথে আসছি। আসাতে আমার যে বন্ধু বান্ধব অনেক হ্যাপি। আমার সাথে যখন 90 যারা ছিল, অনেকে বিদেশে আছে, বিদেশ থেকে আমার বন্ধু বান্ধবরাও আসছে। প্রায় 50-60 জন বন্ধু বান্ধব আজকে বাংলাদেশে, তারা নির্বাচনমুখী আমার সাথে হাঁটতেছে। কারণ তাদের একটা ভোট, ওই যে ভোট দিয়ে কালকে পর্যন্ত মনে হয় ওদের ভোটের সময়টা শেষ। ইনশাল্লাহ ওরা ওইভাবেই ভোটটা দিচ্ছে, যে যেখান থেকে পারতেছে। ইনশাআল্লাহ জয়ী হইলে সব বন্ধুদের সাথে একসাথে একটা পুনর্মিলনী হবে। আমি ভাবি আমার বন্ধু সার্কেল, আমার ফ্যামিলি। আজকে আমার মা থাকলে আমি মিস করি মাকে। আমার মা আমার রাজনীতি জীবনে আমার মা যে কষ্ট করে গেছে আমার জন্য, বিশেষ করে এটা বলতে পারবো না, অনেক কষ্ট করে গেছে। শেষ বয়স পর্যন্ত দোয়া দিয়ে গেছে যে বাবা তুমি কিছু হবা একদিন, এটা আমি জানি। মায়ের দোয়া কবুল হয় সব সময়, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার একটু আপনার ভোটারদের প্রসঙ্গে আসি। পুরনো ঢাকা নিয়ে অনেক সমস্যার কথা আমরা সবসময় শুনি। এত সমস্যা তো আসলে একসাথে সম্ভব না এক রাতে সমাধান করা। রাস্তাঘাট, আগুনের সমস্যা, এটা সেটা অনেক রকম সমস্যা। আপনার যে নির্বাচনী এলাকা, আপনি যদি নির্বাচনে জয়ী হন, কোন বিষয়গুলোকে আপনি একটু প্রায়োরিটি বেসিসে চিন্তা করবেন যে এইগুলো আগে ঠিক করা উচিত? আমি প্রথমে মা বোনরা সবাই একটাই দাবি, বাবা আমাদের গ্যাসটা ঠিক করে দাও। গ্যাস, এই গ্যাসটা নিয়ে আমি প্রথম আমার, যদি আমি পাশ করি, যদি আল্লাহ তাআলা আমার কবুল করে, সেই জায়গায় আমাদের সরকার যদি আমি গঠন করতে পারি, আমার প্রথম 100 দিনের মধ্যে আমি গ্যাসের ব্যাপারটা যেভাবেই হোক, আমি জানি না পারবো কি না, আমি চেষ্টা ইনশাল্লাহ করব। ওই 100 দিন আমি কোথাও যাব না, এই গ্যাসের জন্যই শুধু দৌড়াবো। তারপরে হলো পয় নিষ্কাশন, পানি উঠে যায় পুরান ঢাকায়, যেগুলো কষ্ট মানুষে অনেক চোখে লাগে। জামজটটা মনে করেন একটু হাইটে গেলেও বা একটু সরে গেলেও, কিন্তু পানিটা অনেক কষ্টের ব্যাপার, পানি উঠে যায় রাস্তাঘাটে। আর গ্যাসটা না থাকলে মহিলারা, মারা অনেক কষ্ট পায়, রান্নার সময় বিরক্ত। এইটা আমি দুইটা জিনিস খুব প্রাধান্যটা আগে দিব। তারপরে হলো যানজটের জন্য আমি কিছু প্রাইভেট টিম নামাইছি রাস্তাঘাটে। এখনই এমনি দিছি স্কুলের সামনে দিয়ে একটা জায়গায়। তাই এটা তো পারমানেন্ট করা যাবে না, সরকারি সুযোগ না পান, তো এমনি দিলাম আর কি, থাক কয়েকদিন। ওরা গাড়ি ঘোড়া কন্ট্রোল করে, শ্রমিক দল থেকে কিছু ছেলেপেলেরা ওরা কাজ করতেছে। বাহ, মায়েদের সমস্যা দূর হবে, হ্যাঁ, রাস্তাঘাটের সমস্যা দূর হবে, যানজট। আর ইয়াং জেনারেশনের জন্য কিছু, ইয়াং জেনারেশনের জন্য আমাদের জনাব তারেক রহমান যে চিন্তা ভাবনা আছে, আমাদের একটা বিএমপি পরিকল্পনা কি, ওটার মতো সব দেওয়া আছে। ইয়াং জেনারেশনের ব্যাপারও আছে, এটা ইনশাল্লাহ ওই সেন্ট্রালি ওটা সব কিছু করবে। আচ্ছা, চমৎকার, অনেক কিছু শুনলাম। আর পলিটিক্সে এখন পর্যন্ত সবচাইতে কোন জিনিসটা আপনাকে সবসময় মানুষের জন্য কাজ করতে মোটিভেট করে? এই যে নেতা হিসেবে এত পরিকল্পনা, এত সংগ্রাম, এত কিছু, এই ইন্সপিরেশনটা কোথা থেকে পান? আসলে কি, আমার বন্ধু বান্ধব সার্কেলটা অনেক ভালো, সত্য কথা বলি। তারা নির্দ্বিধায় আমার সাথে যেখানেই যাইতে বলি চলে, হাটে চলে। দুপুরে খাইছি কি না, আমি খাইছি কি না তাও যাই না,
কিন্তু আমার সাথে আছে। আমি খাইছি কিনা এটাও সেই খবরটাও তারা নেয় না, আমার খবরটাও আমি নিজে রাখতে পারি না। ওই যে আমরা যাচ্ছি কোনো নেতার বাসায় বা রাস্তায়, আমরা টুকটাক যা পাই সবাই মিলে আমি খাচ্ছি, উৎসব মুখর আর কি আমরা চলাফেরা করতেছি। আর আমরা চেষ্টা করি, আমাদের বয়সটাও ধরেন মোটামুটি, আমরা যদি দেশের জনগণের জন্য কিছু করে যেতে পারি, দলের জন্য যদি করে কিছু করে যেতে পারি, এই দল 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 মানে জেল জুলুম মানে গুম সব কিছু মিলে এখন আমরা একটা দেশটা স্বাধীনতার মতন যে স্বাধীনতা পেয়েছি, উৎসব মুখর আমরা সবাই হাঁটতেছি। আমরা যদি দলের কিছু সুনাম করে রেখে যেতে পারি, এই দলেরই তো লাভ। অবশ্যই, এবং মানুষ উপকার পাবে, এর চাইতে বড় আর কি হতে পারে। বিশেষ করে আমি পুরান ঢাকার দিকে একটু মনোযোগ এই কারণ দিয়ে দিয়েছি, আমাদের পুরান ঢাকা আমাদের ক্যান্ডিডেট নাই। ঢাকাইয়া যেটা বলে ঢাকাইয়া আর কি, কোনো ক্যান্ডিডেট নাই। আমি যেহেতু জনাব তারেক রহমান ঢাকাইয়া হিসাবে আমাকে দিয়েছে, আমি চেষ্টা করব ঢাকার ঐতিহ্যগুলো আমি ধরে রাখার জন্য, আরও ভালো করার জন্য। মানে আর আমিও ঢাকাইয়ার লোকজনের সাথে যখন যাই, আয় হামগা বাড়ি মে আয়া, হামগা বাড়ি মে আয়া, উসকো বেটনে দে। হ্যাঁ হ্যাঁ, ঢাকাইরা ভোট ঢাকাইয়াদেরই দিবে, এটাই ঠিক মনে হয়। ইনশাল্লাহ এই ভোট নিতে পারবেন, আমার বিশ্বাস। ইনশাল্লাহ। এবার একটু রাজনীতি থেকে ইউটার্ন নেই, যেটা হয়তো অনেকের আগ্রহ। যারা আপনাকে কাছ থেকে দেখে তো দেখে, আর যারা দূর থেকে দেখে তারাও একটু জানতে চায়। ধরেন পলিটিক্সের বাইরে একদম পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন না এটা, মানে আপনার সারাটা দিন কেমনে কাটে সকাল থেকে রাত পর্যন্ত? এখন তো ব্যস্ত টাইম, এখন এমনি নর্মাল ডে কেমন কাটে? নর্মাল ডেতে আমি সত্য কথা যে সকালে উঠে আমি অফিস করি, ব্যবসার 2টা পর্যন্ত অফিস করি, তারপরে আমি জিমে ঢুকি। ও, আপনি জিম করেন? আমার বাসায় জিম। ও, সুন্দর একটা জিম। মানে আমার ইতিহাসটা আমি বলি। শিওর। আমি ওই যে আমার এক বন্ধু মারা গেছে, ওই মন শক্কর না থাকলে হালত কর। ঠিক আছে, বন্ধুটা খুব শৌখিন ছিল, মারা গেছে। তার কথা আমি সবসময় মিস করি। আমার পাশে বাসাই ছিল। হ্যাঁ, তার মা এখন আছে দেশে, আর ছোট ভাইরা পাশের বাসায় আছে। আমি তাদের বাড়িটা আবার করে দিই। আচ্ছা, বন্ধু হিসাবে দায়িত্ব। মারা যাওয়ার আগে সে বলে গেছিলাম, বাড়িটা তুই কিন্তু দেখিস আমার মাকে। আমি ওইভাবে বন্ধু হিসাবে আমার যেটা দায়িত্ব সেটাই করছি। তা ওদের একটা ফ্লোর আমার বাসার সাথেই আমি ভাড়া নিয়ে নিলাম, ওই জিম করি অবসর সময়টায়। তারপরে আবার সন্ধ্যা এলে আবার ব্যবসা একটু খোঁজখবর নিয়ে বন্ধু নিয়ে আড্ডা করি। আচ্ছা, আমার ছেলের সময় দিয়ে, আমার ওয়াইফের সময় দিয়ে, এইভাবে সবাই কেটে যায়। যাকে এই ইলেকশনটা তাড়াতাড়ি শেষ হোক, আবার ওই টাইমটা ফেরত আসো। হ্যাঁ, ফেরত আসলে ছেলে তো প্রতিদিন সকাল বিকাল ফোন করে, কিন্তু ব্যস্ততার মাঝে যখন বিজি থাকি তখন ছেলে বুঝে তুমি তো ব্যস্ত বাবা, পরে ফোন দিও। আচ্ছা, ছেলে কত বড়? ছেলে বেশ বড়, 27। ও, অনেক বড়, অনেক বড়। যাক, আমাদের আলাপ তো খুব ভালো জমলো। আমার কাছে মনে হয় আপনার এত ব্যস্ত সময়ে এত কিছুর মধ্যে আপনি যে আমাকে টাইম দিচ্ছেন, এটার জন্য আমি অনেক গ্রেটফুল। আর আপনার সাথে কথা বলে এত ভালো লাগলো, মনেই হচ্ছে না কোনো টিপিক্যাল পলিটিশিয়ানের সাথে কথা বলতেছি। আপনি খুব মন থেকে কথা শেয়ার সাদা করছেন। মনের মানুষ, আমি প্রতিহিংসার রাজনীতি করি না, কার ব্যাপারে কোনো মন্তব্য নাই। আমি আমার কাজটা করি, আমি চিন্তা করি আমার কাজটাই আমার সম্পন্ন করা উচিত। জনগণের যে চাহিদা সেটা যদি আমি শেষ করতে, সমাধান করতে পারি, চাহিদাটা পূরণ করতে পারি, তাহলে আমার কাছে নিজের কাছে অনেক খুশি মনে হয়। আপনার আরেকটা ব্যাপার আমরা শুনেছি যে নেতাকর্মীদের জন্য আপনার দরজা সবসময় খোলা, এবং আপনি এত উদার মনের মানুষ, কাউকে না করতে পারেন না। এটা কি সত্যি? এটা সত্যি। আমার ব্যবসার ক্ষেত্রে আমার অ্যাসেট অনেক বিক্রি করতে হয়েছে এই কর্মীদের জন্য। আচ্ছা, বিগত দিনে, কারণ অনেক কর্মীদের অনেক অসহায় পরিবার আছে, তাদের আসলে না করতে পারি না। অনেক সময় টাকার সমস্যা থাকলে দেখা যায় এটা ওইটা বিক্রি করে দিই। আমি এইগুলা করতাম। এটা কোট করো না, বললাম আর কি, এটা আমার অভ্যাস। আর দ্বিতীয় কথা, এই যে গুম পরিবার, এটা 8 বছর যাবৎ প্রতি মাসে তাদের পড়াশোনা খরচ আমার চালাইতে হয়েছে। 8 বছর? 8 বছর এখনো চলছে। এই জন্য বলছি, তাদের সাক্ষাৎকার নিলে খুব খুশি মনে তারা সাক্ষাৎকার দিত। 111-এর পর থেকে ছাত্র দল, যুব দল, মূল দল, আমার এই 6 এবং 7, আমি যখন যুব দলের দায়িত্ব পাই 8 বছর, প্রায় 8 বছর ছিলাম, তখন আমাদের উপরে অনেক টর্চারে অনেক কর্মী, সাধারণ লোকও অনেক কষ্ট করছে। দেখা গেল আমাকে পাইনি, আমার দোকানে কর্মচারী আছে, নিয়ে চলে গেছে প্রশাসন,
চিন্তা করছে নিয়ে গেলেই তো পয়সা পাওয়া যাবে। এগুলোও আমি মনে করেন আমি দেখতে হয়েছে, খোঁজখবর রাখতে হয়েছে, সাধারণ লোকরেও আমার দেখতে হয়। সামাজিক একটা যে অবস্থান এইভাবে তৈরি হয়নি। আমি একটা ব্রান্ড আল্লাহ রহমতে আমার কিছু এলাকা নিয়ে আমি তৈরি হয়ে গেছে যে হামিদ ভাই। এটা নিজের থেকে বলতে চাই না, তারপর বলতে হয়েছে। ইনশাল্লাহ, বেস্ট উইশেস। আমি চাই এটা যতদিন বেঁচে আছি জনগণের সাথে থাকতে চাই, জনগণের খেদমত দিতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমি এই দুনিয়ায় কিছু যাই পাইছি আমি আখেরাতের জন্য করি। এটার সাথে সাথে আমাদের কয়েকটা মাদ্রাসা আছে বাইরে। আমার ইচ্ছা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মসজিদ মাদ্রাসা করার একটা স্বপ্ন আছে। সৃষ্টিকর্তা যদি আমাকে এতদিন বাঁচায় রাখে আমি করবো ইনশাল্লাহ। পারফেক্ট। আর আমাদের স্টুডিও আজকে একদম ফুল প্যাকড, ঢাকাইয়া ভাইব। আশা করি আই উইশ অডিয়েন্সকে একটু দেখাতে পারতাম। ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল টিম, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমরা অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। একদম লাস্টে ক্যামেরার দিকে তাকা, একটু ভোটারদের থেকে ভোট চেয়ে নেন যদি। আমি ঢাকা ৭ আসনের মনোনীত ক্যান্ডিডেট। ঢাকাবাসীকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। মা বোনরা আমার জন্য দোয়া করবেন। আপনাদের মূল্যবান আমানত ভোটটা, পবিত্র ভোট আপনারা আমাকে যদি দেন, আপনাদের কথা নিয়ে আমি সংসদে কথা বলবো, আপনাদের চাহিদা নিয়ে কথা বলবো, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস আমার দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে আমি আমার পুরান ঢাকার জন্য অনেক কিছু আনতে পারবো, অনেক বাজেট করতে পারবো। রাস্তাঘাট, গ্যাস, পানি, পয় নিষ্কাশ, অনেক কিছু দাবি আদায় করতে পারবো। মসজিদ মাদ্রাসা, সনাতন ধর্মের মন্দির যারা আছে সবার জন্য আমার দোয়া রইল, আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি। আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দিবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই জনগণের উদ্দেশ্যে, 12 তারিখ ধানের শীষ। আমার ভোটটা আপনারা মূল্যবান ভোটটা অবশ্যই ধানের শীষে দিবেন, সবার আগে বাংলাদেশ। আর ভোটের দিন সকালবেলা ভোটটা ধানের শেষে একটু ঢাকাইয়া ভাষার টোনে বলে দেন। आपका वोट मुझको दिएगा 12 तारीख, दुआ करिएगा। आपका वोट मिस करिएगा नहीं, वोट मेरा के लिए चाहिएगा। अस्सलाम वालेकुम। পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, Welcome. বেস্ট উইশেস আপনাকে।